নাইদিন রাতে গিয়েছিল দুজন তাও দিন দুইজন আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমাদের আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র জিন তত্ত্ব বিবর্তন অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে আমি তোমাদের কিছু তথ্য দিচ্ছি, সেগুলো একটু খেয়াল করে শোনো। আসলে আমরা জানি যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়াকে বলে বংশগতি। পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়াকে বলে বংশগতি। আর বংশগতি বিজ্ঞান কি? বংশগতি বিদ্যা। বংশগতি বিদ্যা হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় এই বংশগতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বংশগতি বিদ্যা। এই জিন তত্ত্ব অধ্যায় করতে গেলে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক সম্পর্কে আমার ধারণা নিতে হবে, যেমন হচ্ছে জিন। জিন কি? জিন হচ্ছে ডিএনএর একটি খণ্ড অংশ, যা জীবের মৌলিক ভৌত কার্যকারী একক বংশ থেকে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য বহন করে, সেটাকে জিন বলে। তারপরে লোকাস। লোকাস এই হলো ক্রোমোজোম, ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করে সেটাকে বলা হচ্ছে লোকাস। তারপর হচ্ছে অ্যালিল। অ্যালিল অ্যালিলটা কি? অ্যালিল হচ্ছে সমস্ত ক্রোমোজোম জুড়ে নির্দিষ্ট সমস্ত ক্রোমোজোম জুড়ে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়ের একটি অপরটিকে অ্যালিল বলে। যেমন হচ্ছে দুটোর সমান, এই সমান সংখ্যক ক্রোমোজোম, এই জোড় নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়ের একটি অপরটির অ্যালিল, এটা হচ্ছে অ্যালিল। তারপরে আমরা যদি জানি যে হোমোজাইগাস। হোমোজাইগাস, হোমো শব্দের অর্থ হলো সমান। একটা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করতে মেন্ডেল বলেছে দুটি করে জিন দায়ী, এবং জিন দুটি যদি একই রকম হয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে হোমোজাইগাস। হেটারোজাইগাস। হেটারোজাইগাস। হেটারোজাইগাসটা কি এটাও আমার ভালো করে জানতে হবে। হেটার শব্দের অর্থ হলো অসমান। কোনো একটা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করতে দুটো জিন, এই দুটোর মধ্যে যেটা যদি দুটো অসমান প্রকৃতির হয়ে থাকে তখন সেটা হেটারোজাইগাস। হোমোজাইগাসের ক্ষেত্রে আমি যদি ধরি যে এই টিটি হলো হোমোজাইগাস, প্রকাশের টিটি এটাও হোমোজাইগাস। হেটারোজাইগাসের ক্ষেত্রে যদি আমি খেয়াল করি তাহলে একটা বড় হাতের একটা ছোট হাতের টি আছে, তার মানে এটা হচ্ছে হেটারোজাইগাস। তারপরে প্রকট বৈশিষ্ট্য। প্রকট, প্রকটটা কি? প্রকট ডমিনেট। আর প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন 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 আর প্রকট, এইটা কি? একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস ঘটালে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে বলা হচ্ছে প্রকট, আর যেটি প্রকাশ পায় না সেটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন। তা আমি যদি এখানে একটু খেয়াল করি যে একটা প্রকার বৈশিষ্ট্যটা বোঝানোর জন্য যদি লম্বা গাছের জন্য যদি ধরি বড় হাতের টিটি, এবং খাটো গাছের জন্য ধরি ছোট হাতের টিটি, তাহলে এটা যদি গ্যামিট, গ্যামিট এর গ্যামিটে এর কনজেনারেশন এই যে বড় টি ছোট টি গাছ থাকে লম্বা, তাহলে এই বড় হাতের টিটা হচ্ছে প্রকট, এই জন্য এই বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে। আর ছোট হাতের টিটা প্রকাশ পায়নি, তাহলে এটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে আমার প্রকট বৈশিষ্ট্য কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি সেটা। তারপরে আছে কি ফিনোটাইপ। ফিনোটাইপ ফিনোটাইপ আরেকটা আমরা জানতে হবে জিনোটাইপ। জিনোটাইপ ফিনোটাইপ হচ্ছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। আমরা বলি গাছের পাতা সবুজ, ফুল লাল, চুল কালো, এইগুলো গ্রে টাইপের, ধূসর, এগুলো হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। ছেলেটি খুব লম্বা, অমুক খুব চিকন, এইগুলো হচ্ছে ফিনোটাইপ। আর জিনোটাইপ হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, জিন যুগলের যে বৈশিষ্ট্য সেটা, যেটা বাহ্যিক দিক থেকে
তোমার দৃষ্টিগোচর করা যায়। এবার বলছে যে মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড, মোনোহাইব্রিড, মোনো শব্দের অর্থ হলো এক। মোনোহাইব্রিড ক্রস হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে ক্রস গঠন হয় তাকে বলা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। তারপরে ডাইহাইব্রিড ক্রস। ডাই, ডাই শব্দের অর্থ হলো দুই, হাইব্রিড, ডাইহাইব্রিড ক্রস তার মানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে ক্রস করা হবে সেটাকে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। তাহলে মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস। পেস্ট ক্রস, পেস্ট, পেস্ট ক্রস। আরেকটা হচ্ছে ব্যাক ক্রস, ব্যাক ক্রস। পেস্ট ক্রস হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে এরকম জেনারেশন এটা হোমোজাইগাস হবে না হেটেরোজাইগাস হবে তা জানার জন্য মাতৃবংশীয় জীবের সাথে যে ক্রস ঘটানো হয় সেটাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। আর যেটা হচ্ছে মাতৃবংশীয় হতে পারে অথবা পিতৃবংশীয় হতে পারে তার সাথে যে ক্রসটা গঠন হয় সেটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। আর জিনোম, জিনোমটা হচ্ছে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে জিনোম বলে। একটা জীবকোষে কতটি জিন আছে তার সমষ্টিকে জিনোম বলে। একটা জীবকোষে কতটি জিন আছে তার সমষ্টিকে বলা হচ্ছে জিনোম। তাহলে আমার এই শব্দগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকে তাহলে আমি জীবতত্ত্বের অধ্যায়টা খুব ভালো করে জানতে পারবো এবং শিখতেও পারবো। বলছে এই জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেছেন উইলিয়াম বেটসন। বংশগতি বিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রিয়ার একজন ধর্মযাজক। অস্ট্রিয়ার একজন ধর্মযাজক 1822 সালে জন্মগ্রহণ করেছে, 1883 সালে মারা গেছে। তা ওনার জীবনে দীর্ঘ 7 বছর 35 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করে দুটি সূত্রে উপনীত হয়েছেন এবং সেই দুটো সূত্র রয়্যাল সোসাইটি বিজ্ঞানের সে জমা দিয়ে উনি মারা গেছে। মারা যাওয়ার দীর্ঘদিন পরে 3 দেশের 3 জন বিজ্ঞানী পৃথক পৃথকভাবে এই গবেষণাটা করেন। গবেষণা করে দেখেছেন যে তার আবিষ্কার ছিল অসাধারণ, এই কারণে তাকে বংশগতি বিদ্যার জনক হিসেবে আখ্যায়িত করেছেন। এভাবে মেন্ডেলের প্রথম সূত্রটা শিখব। তাহলে এগুলো সম্পর্কে আমার একটু ভালো ধারণা নিতে হবে। এবার আমি প্রথম সূত্র মেন্ডেলের প্রথম সূত্রটা কি এবং দ্বিতীয় সূত্র, প্রথম এবং দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্র এই দুইটি সূত্র। প্রথম সূত্র হচ্ছে পৃথকীকরণ, সূত্র। আর এটা হলো স্বাধীনভাবে মিলনের সূত্র। পৃথকীকরণ সূত্রটা হচ্ছে সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ ফ্যাক্টরগুলি মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর পৃথকে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করবে। এটা হলো কি মেন্ডেলের প্রথম সূত্র। আর মেন্ডেলের দ্বিতীয় যে সূত্র সেই সূত্র হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র। সেটা হচ্ছে কি আমার ভালো করে জানতে হবে, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস ঘটালে F1 ফার্স্ট জেনারেশনে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর পৃথকে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করবে। এটা স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করবে। এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্রের ব্যাখ্যাটা যদি আমরা দেখি যে প্রথম সূত্রের ব্যাখ্যাটা কি বলছে। প্রথম সূত্র হচ্ছে আমরা ধরে নিচ্ছি গিনিপিগের ক্ষেত্রে ধরি গিনিপিগের কালো লোমের জন্য দায়ী জিন বড় হতে ভিন্নতা। গিনিপিগের বাদামি লোমের জন্য দায়ী জিন বড় হতে ভিন্ন। তাহলে আমি দেখো কালো লোমের জিনোটাইপ
হাতের বিবি বাদামি লোমের জিনোটাইপ তাহলে সেটা হচ্ছে ব্যাখ্যা যদি ইত্যাদি ব্যাখ্যা দিই পিতা মাতা এটা লেখো কি ফিনোটাইপ ফিনোটাইপ আমরা আগে শিখেছি জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে তাহলে পুরুষটা দি কালো তাহলে কালো হচ্ছে ফিনোটাইপ বৈশিষ্ট্য কালো গিনিপি স্ত্রীটা দি বাদামি গিনিপি তাহলে ফিনোটাইপ হচ্ছে এই ফিনোটাইপ যদি লিখি ফিনোটাইপ ফিনোটাইপ এখানে একটু বড় কালো হচ্ছে বড় হাতের বিবি বাদামি হচ্ছে ছোট হাতের বিবি গ্যামিট গ্যামিট হচ্ছে বড় হাতের বি এই গ্যামিট তো অবশ্যই আমি এটা রাউন্ডের ভিতরে দিতে হবে এবার আমি দেখো হাতের শুনি মানে হাতের সব বংশধর বড় বি ছোট বি এখানে যদি দিই বড় বি ছোট বি বড় বি ছোট বি বড় বি ছোট বি তাহলে আমি এটা লিখব এটা কি জিনোটাইপ জিনোটাইপ লিখব ফিনোটাইপ ফিনোটাইপ লিখব সবগুলো বিলিপি কি কালো লিখব আগে লিখব সংকট কালো সংকট কালো কেন সংকট কালো হলো সংকট কালো হওয়ার পিছনে একটা যেটা হচ্ছে বড়তে পিতা ছিল প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে আর সংকর হচ্ছে মিশ্রিত তার মানে পিতা এবং মাতা দুইজনের বৈশিষ্ট্যই একসাথে আছে বলে এটা হলো তোমার সংকট কালো এরপর জেনারেশনের ভিতরে যদি আমি আবার দেখি তাহলে কি হবে ফিনোটাইপ লিখবো ফিনোটাইপটা লিখবো কি পুরুষটা লিখবো সংকট কালো সংকট কালো এটা লিখবো কি সংকট কালো তাহলে আমি জিনোটাইপ কি লিখবো বড় বি ছোট বি বড় বি ছোট বি এটা গ্যামিট কি আসবে গ্যামিট এই তাহলে এখন আমি এটা যদি একটা চেকার বোর্ডের মাধ্যমে দেখাই F2 জেনারেশনে কি আসবে এই ফার্স্ট জেনারেশনে পুরো যখন হবে তখন সেটা হবে কি সেকেন্ড জেনারেশন F2 এর ভিতরে কি আসবে এটা হচ্ছে এটা চেকার বোর্ড বড় বি তাহলে এটা কি কালো হবে বড় বি থাকে সেগুলো হবে কালো এটা এর সাথে কোন করলে বড় বি ছোট বি এটা হবে কালো এটা এর সাথে যদি দিই বড় বি ছোট বি এটা হবে কালো তার মানে বড় বি থাকে কালো হবে যেখানে বড় বি নাই এটা এর সাথে যদি এই এখানে কোনো প্রকার বৈশিষ্ট্য নাই তাহলে এটা হবে বাদামি তাহলে আমি লিখতে পারি ফিনোটাইপ ফিনোটাইপ যে অনুপাত হবে ফিনোটাইপ যদি হয় তাহলে ফিনোটাইপ কি হবে টাইপ হচ্ছে কালো ইস্টু বাদামি কত 3:1 ফিনোটাইপ হলো অনুপাত কত ফিনোটাইপিক হলো কালো ইস্টু বাদামি ফিনোটাইপ অনুপাত 3:1 এইটা হচ্ছে আমার মেন্ডেলের প্রথম সূত্রের যে অনুপাত ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1 এটা যদি জিনোটাইপ অনুপাতের কথা বলা হয় তাহলে জিনোটাইপিক কি বড়াতের বি ছোটাতের বি
তারপরে ছোটাতের পিপি, তাহলে গোলাতের পি একটা, ছোটাতের পি কয়টা আছে? দুইটা, এখানে ছোটাতের পি একটা। তাহলে আমার কি হচ্ছে জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত তো 1:2:1। জিনোটাইপিক এই আর জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। আমার মেন্ডেলের সূত্রের আমার জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1 আর ফিনোটাইপ অনুপাত 3:1। প্রথম সূত্রের যে অনুপাত সেই অনুপাত হচ্ছে এই। আমার মেন্ডেলের প্রথম সূত্রটা এটা অবশ্যই ভালো করে শিখতে হবে। এরপরে মেন্ডেলের প্রথম সূত্রের কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো যদি আমরা এখন একটু আলোচনা করি তাহলে দেখতে পাবো। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রম সেইগুলো আলোচনা করব। অবশ্যই সব বন্ধুদের তোমরা অবশ্যই বলবা যে ক্লাসে অংশগ্রহণ করার জন্য, গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আমরা শেখাচ্ছি সেগুলো ভালো করে অংশগ্রহণ করে শেখার জন্য। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন।